আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয় বরং ব্যবসার জন্য। আরও একটি কথা বলি, সেটি হলো আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি, তবে প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার কেমন পরিবেশ ও সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে। দর্শক, এগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। তিনি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, এবং এখানে একটি বাক্য তো খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে অর্থনীতি তৈরি করা হয়েছে মানুষের জন্য নয় বরং ব্যবসার জন্য। এটি গেল 15 বছর না শুধু বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এটি এত দারুণ সত্য যে পুরো অর্থনীতিটাই যেন তৈরি করা হয়েছে গুটি কয় মানুষের সুযোগের জন্য, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা যে কোনোভাবে ভুগবে, ধুকবে, ভুক্তভোগী হবে, এবং সারা জীবন তারা বুঝে যাবে যে তাদের কাজই হলো এই অর্থনীতির গ্যারাকলে বিভিন্ন ফাঁদে, বিভিন্ন চালে পড়ে নিজেদের জীবনকে দুর্বিষহ দুর্বিপাকে ঘুরিয়ে ফেলা। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আমরা আজকের যে বিষয়, সেই বিষয়টি রেখেছি প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সফর অন্যান্য। চট্টগ্রামে দীর্ঘ সময় পরে তিনি গেলেন বলতে হলো, আমরা যেটা বলতে পারি যে ডক্টর ইউনূস চট্টগ্রামের সন্তান, এবং চট্টগ্রামে আজকে তার যে গ্রাম বথুয়া, সেই বথুয়াতেও তিনি গিয়েছেন, এবং চট্টগ্রামের ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ থেকে গ্রামীণ ব্যাংকের সূচনা, সেই ইউনিভার্সিটির সমাবর্তনে তিনি বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা হিসেবে, অর্থাৎ ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে। সেই জায়গা থেকেও চট্টগ্রাম সফরটি একটি আলাদা গুরুত্ব বহন করে। এছাড়া চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় রয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, আপনাকে স্বাগত, এবং রয়েছেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, বরাবরের মতো প্রথমে আমরা দেখে আসতে চাই আমাদের শিরোনামগুলো, এরপরে আমাদের মূল আলোচনা। মানুষের অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার, বললেন পৃথিবীর ভবিষ্যৎ নিজেদেরই গড়তে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি.লিট ডিগ্রি প্রদান। জবি শিক্ষক শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচিতে লাঠিপেটা, কাঁদানে গ্যাস, শিক্ষার্থী সাম্য হত্যায় তদন্ত কমিটি গঠন। কাল অর্ধ দিবস বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভারতের সাথে করা বন্দি বিনিময় চুক্তিতেই হাসিনাকে ফেরানো সম্ভব, বললেন দুদক চেয়ারম্যান। দুর্নীতির মামলায় হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান। তরুণ প্রজন্ম ভুল পথে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, বললেন মঈন খান। মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবিতে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ। এবং জুনে মিলতে পারে আইএমএফের ঋণের চতুর্থ পঞ্চম কিস্তির $130 কোটি। ডলারের দর বাজার ভিত্তিক করার ঘোষণা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। সুলতান মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তিনি এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক ছিলেন, এবং এখান থেকেই তিনি এই গ্রামীণ ব্যাংকের সূচনা করেছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পাশের একটি গ্রাম থেকে। সেই বিষয়ে এই পটভূমিতে তিনি তুলে ধরেছেন সেখানে, এবং একটি কথা খুবই উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে, সেটি হলো যে আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয় বরং ব্যবসার জন্য, এবং ব্যবসা কেন্দ্রিক এই সভ্যতা আত্মঘাতী এবং তা টিকবে না। এবং অনেকটা এর সঙ্গে আরেকটু জুড়ে দিতে চাই যে উনি যে থিওরিটি প্রবক্তা 3-0, এই 3-0-র সঙ্গে কিন্তু এই কথাটির খুবই যোগসাজশ রয়েছে এবং যোগাযোগ রয়েছে। জি, ধন্যবাদ। প্রধান উপদেষ্টা প্রায় 18 বছর পর তার জন্মস্থল বা মাতৃভূমি সেখানটাতে গিয়েছেন, চট্টগ্রামে গিয়েছেন। সেখানটাতে কতগুলো কর্মসূচি ছিল, তার মধ্যে একটি হলো যে বিশ্ববিদ্যালয় থেকে উনি ওনার সকল স্বপ্ন, সকল সাফল্যের দ্বার উন্মোচিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে, সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে, এবং বাংলাদেশের মানুষের জন্য অনেক সম্মান অর্জন করেছেন বা সম্মান বয়ে এনেছেন। সেই জায়গা থেকে উনি আজকে যে কথাটি বললেন, এটি আমি বলবো যে ওনার উপলব্ধি। এই উপলব্ধিটি উনি একজন, প্রথম কথা হচ্ছে উনি প্রধান উপদেষ্টার আগে আমি মনে করি উনি একজন শিক্ষক। সেই একজন শিক্ষক যেভাবে চিন্তা করেছে, আমি যদি বলি যে প্রধান উপদেষ্টা বাদ দিয়ে আমি একজন শিক্ষকের জায়গা থেকে উনি যেটি বলেছেন, আমি মনে করি উনি আজকে যে কথাগুলো বলেছেন
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রত্যেকজন শিক্ষকের এই মন এবং মানসিকতা, এই চিন্তা এবং চেতনা এবং বাস্তবতার সাথে যদি মিলিয়ে চলতো, আজকে বাংলাদেশ অনন্য উচ্চতায় দাঁড়িয়ে যেত। আজকে যে দেশগুলোকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ বলি, বাংলাদেশ সেই উন্নত সমৃদ্ধ দেশের কাতারে সামিল থাকতো। যেটি গেছে তো গেছে, কিন্তু আজকে উনি যে কথাটি বললেন, সেই কথাটি আজকে থেকেও যদি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্টেট ওন, যেটিকে আমরা বলি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয় আমরা যেগুলোকে বলি, এর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে যে পাঠদান হচ্ছে এর কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য আছে কিনা। আপনি দেখবেন আমরা শুধুমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যবিহীন শুধুমাত্র সার্টিফিকেট দেওয়ার, কতগুলো সার্টিফিকেটধারী যুবক বা যুবতী তারা আসছে কোথায় আসছে? কর্মক্ষেত্রে এসে তারা কর্ম পাচ্ছে না, প্রতিযোগিতায় কোথাও টিকছে না। এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হওয়া শিক্ষার্থীরা দেশ ছেড়ে, যারা একটু মেধার স্বাক্ষর রেখেছে, মেধাবী, আমাদের অনেক মেধাবী সন্তান আছে, যারা মেধাবী তাদেরকে আমরা লালন করতে পারছি না, ধারণ করতে পারছি না, তা বাইরে চলে যাচ্ছে। আর যারা দেশে থেকে যাচ্ছে, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডিগ্রি এবং সার্টিফিকেট নিয়ে থেকে যাচ্ছে, তাদেরও অনেকে দেখবেন যে বিদেশে শ্রম বিক্রি করতে চলে যাচ্ছে। তো গবেষণা, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য যদি সঠিক গবেষণা হতো এবং লক্ষ্য নির্ধারণ করে আমার দেশ কোথায় যাবে, কোন দিকে, আমাদের উদ্দেশ্য কি, আমরা কিভাবে দেশটাকে তৈরি করতে চাই, সেইটিকে ঠিক রেখে যদি বিশ্ববিদ্যালয়গুলো তাদের পাঠ্যক্রম সাজাতো, তাহলে মনে হয় আজকে এই অবস্থা প্রফেসর ইউনূসকে আর বলতে হতো না। একটু মোস্তাফিজুর রহমান বাবুলকে যদি এটার সাথে যুক্ত করি, যে আপনি আমরা অনেক ছোট থেকে দেখেছি আপনি ডাকসাহিতে ছাত্রনেতা ছিলেন, এবং সেই সময়কার যে সংগঠন আপনারা করেছেন, এখনও অনেক ছাত্রনেতা বের হয়ে আসছে। আমি যে বিষয়টি জানতে চাই, এই যে কথাটি বললেন যে আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয় বরং ব্যবসার জন্য, এটি প্রধান উপদেষ্টা বললেন। যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার অর্থনীতির কথা ভাবেন, সেই সময় বেশ কিছু সংস্কার ঘটেছিল, এবং 91 থেকে 95 সালে যে কথাগুলো আমি বলছিলাম, যে সাইফুর রহমান এবং এরপরে সাইফুর রহমান যখন আবার আসলেন, বেশ কিছু সংস্কার ঘটিয়েছিল। আমি জানতে চাই সুলতান মাহমুদের কথা অনুযায়ী যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি, তারা কি চাকরির জন্য, সরকারি চাকরির জন্যই তাদেরকে বের করা হয়, এবং তারা উচ্চশিক্ষিত, তারা গেলেন এবং গিয়ে অন্তত গেল 15 বছরে আমরা দেখলাম সর্বোচ্চ দুর্নীতির দায়ে হলো সবচেয়ে উচ্চশিক্ষিত যারা আবার বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে পাশ করা এবং সিনিয়র সচিব, তারা বলার বাইরে যে কি পরিমাণ দুর্নীতি তারা করেছেন, তাদের এক একজনের কত শত শত কোটি টাকা। তো এই যে অর্থনীতি তৈরি করেছে মানুষের জন্য নয় বরং ব্যবসার জন্য, আমরা মানুষই তো তৈরি করছি মনে হয় ব্যবসার জন্য। জি না, আপনি ঠিকই বলেছেন। আসলে গোটা সমাজ ব্যবস্থাটাই আপনার দুর্নীতিগ্রস্ত, আমাদের রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত, আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত। আমাদের একেবারে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আপনার বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা। আমাদের রাজনীতি আপনার দুর্নীতিগ্রস্ত, আমাদের ব্যবসা বাণিজ্য, সমাজ, অর্থনীতি আমাদের দুর্নীতিগ্রস্ত। তাহলে এই সমাজে, এই রাষ্ট্রে, এই সামাজিক ব্যবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে তো আপনার সৎ, আপনার দেশপ্রেমিক মানুষ আপনার বের হয়ে আসবে, এটা আশা করা বোধহয় ঠিক হবে না আর কি। আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনার সৎ, যোগ্য, মেধাবীরা, তারা আপনার দেশপ্রেমের শিক্ষা নিয়ে তারা বের হয়ে আসবে যদি আমরা
আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে বদলাতে পারি, আর্থসামাজিক ব্যবস্থাটাকে আমরা যদি বদলাতে পারি, আমাদের রাজনৈতিক ব্যবস্থাটাকে যদি বদলাতে পারি, তাহলেই কেবল সম্ভব যে আপনার এই যে সৎ মানুষ, যোগ্য মানুষ, মেধাবী মানুষ, দেশপ্রেমিক মানুষ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে আসা, যারা আপনার আমাদের সমাজের জন্যে, আমাদের দেশের জন্যে, জনগণের জন্য আপনার অবদান রাখতে পারবে। এখন আপনার আমরা তো সবাই চাই, একটা বৈষম্যমুক্ত একটা সমাজ, একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ, অনাচার মুক্ত একটা সমাজ, এবং আপনার একটা সমৃদ্ধ সমাজ, তো মানুষের জন্য সমাজ, মানবিক সমাজ। তো আসলে এই বিগত বছরগুলোতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, মানে জোর জবরদস্তি করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তাদের যেই আপনার রাজনৈতিক দর্শন নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, সেই রাষ্ট্রীয় দর্শনের আওতায় আমরা যেই স্বপ্নের দেশ চাই, যে মানবিক দেশ চাই, যে বৈষম্যমুক্ত দেশ চাই, সেটা কিন্তু আপনার বাস্তবায়ন করা এটা কিন্তু আপনার কোনো মতেই সম্ভব না আর কি। এবং সে কারণেই আপনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম উনি চট্টগ্রামে গেলেন, এবং উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে এই সমাবর্তন অনুষ্ঠানে যে বক্তব্যটা উনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উনি যে বক্তব্য দিয়েছেন, সেটা নিঃসন্দেহে সেই বক্তব্যটা আমাদের সকলকে আপনার স্পর্শ করেছে আর কি। উনি কেবল আপনার বাংলাদেশের ভেতরে না, বাংলাদেশের বাইরেও উনি আপনার সারা দুনিয়াতে ঘুরে ঘুরে উনি আপনার বক্তব্য দেন। উনি নানা অনুষ্ঠানে ওনাকে আপনার সম্মানের সাথে আপনার দাওয়াত করে নিয়ে যাওয়া হয়, এবং উনি নানা অনুষ্ঠানে উনি বক্তব্য রাখেন, এবং ওনার বক্তব্য খুব সারা দুনিয়াতেই খুব প্রশংসিত হয় আর কি। এবং বাংলাদেশেও আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনার যে সমাবর্তন অনুষ্ঠানে ওনার যে বক্তব্য, সেই বক্তব্যকে নিঃসন্দেহে আমরা আপনার সাধুবাদ জানাই, এবং আমরাও আশা করি আমরা তার বক্তব্যের সাথে আমরা দ্বিমত করব না। দ্বিমত করবার কোনো সুযোগ একজন সুস্থ মানুষ হিসাবে, সুস্থ নাগরিক হিসাবে এটা করবার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমরাও আপনার ওনার যে আশাবাদ, সেই আশাবাদের জায়গার সাথে আমরাও একত্রতা অনুভব করি, এবং আমরাও চাই যে বাংলাদেশে আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সব কিছুতেই আপনার একটা মানবিকতা আপনার প্রতিষ্ঠিত হোক। যে আমি আরেকটু এই বিষয় নিয়ে আমরা কথা বলে তারপর আমরা বিষয়টি পরিবর্তন করব। সেটি হলো যে আরেকটি বিষয় তিনি তুলে ধরেছেন, যে যেটি সুলতান মাহমুদও বলছিলেন। সুলতান মাহমুদ, আপনার কাছে আসতে চাই যে বিশ্ববিদ্যালয় গবেষণা, যেটি যেমন আমরা চাইলেই আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি, তবে প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার কেমন পরিবেশের সমাজ। এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থান আমরা পুরোপুরি দেখলাম যে আমাদের ছাত্রদের দ্বারাই হতো। আমরা একটা সময়, আমি যখন পলিটিক্যাল বিট কাভার করি, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তত 10 বারের বেশি আমি শুনেছি বিভিন্ন অনুষ্ঠানে, যে তিনি হতাশা প্রকাশ করেছেন যে ছাত্ররা কোথায়। বিএনপি বিভিন্নভাবে রাজনৈতিক অঙ্গনে ছিলেন, বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে ছিলেন, হয়তোবা সরাসরি সাফল্য আসেনি, কিন্তু তারা এক ধরনের বয়ে গিয়েছে। সেই জায়গাতে জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্রদের কাছ থেকে এক ধরনের পজিটিভ জায়গা দেখলাম, এবং তারা যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তারা চিন্তিত, তারা সেই জায়গাতে আসলো। আমার যে প্রশ্ন সেটি হলো যে এই যে এখন যে বিভিন্ন আন্দোলন হচ্ছে, আমি ছাত্রদল নেতা সাম্য হত্যার এই বিষয়টি নিয়ে আলাদা কথা বলবো, তবে বিভিন্ন কারণে নার্সিং কলেজ করলো, জগন্নাথ ইউনিভার্সিটি করলো, তার কয়েকদিন আগে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন আন্দোলন। এই আন্দোলনের ফলে আসলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিটা কি হচ্ছে? ধন্যবাদ। আমি প্রথমে আপনাকে বলি যে একটা গান ছিল, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। তো আমার খুবই বিখ্যাত গান, খুবই বিখ্যাত গান, আমার একটি খুব বিখ্যাত। তো আমার মনে হচ্ছে যে ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে সারা দেশের মানুষ বরণ করে নিয়েছে, তারা
সরকার বদল করেছে, আপনি বিএনপি মহাসচিবের কথা বলছিলেন যে ছাত্ররা কই, ছাত্ররা কই, আপনি 47, 52, 66, 69, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার 90 এবং সর্বশেষ জুলাই বিপ্লব যদি বলেন, এই সবগুলোতেই কিন্তু আপনি দেখবেন যে ছাত্ররা, শিক্ষার্থীরাই সামনে ছিল, সামনে উঠে এসে তা আন্দোলনটাকে চাঙ্গা করেছে এবং সুফল ঘরে এনেছে শিক্ষার্থীরাই। সামনে বুক চিতিয়ে দিয়েছে কিন্তু সবসময় শিক্ষার্থীরা, এবং এবার মারাও গিয়েছে, এবং মারাও গিয়েছে এই শিক্ষার্থীরা, স্কুলের ছেলেরা। এবারের আন্দোলনটা আরও ভিন্ন প্রেক্ষাপটে, মানে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছিল। যেমন আমাদের যুদ্ধের সময় সকল শ্রেণী পেশার আবাল বৃদ্ধ বনিতা সবাই নেমেছিল, এবারের জুলাই আন্দোলন কিন্তু আমরা সেটা দেখেছি। আমি সেখান থেকে এই যে এখনকার যে আন্দোলনের কথা বলছেন এবং এই যে জুলাই বিপ্লবের যে আন্দোলন, আমি যেটি শুরুতেই বলছিলাম যে তারা আন্দোলনটাকে এনেছে এবং বিভিন্ন সময়ের ছাত্ররা আন্দোলনটাকে চাঙ্গা করে দিয়ে ফসল ঘরে তুলে আন্দোলনের লক্ষ্য যখন অর্জন হয়েছে, তারা কিন্তু শিক্ষাঙ্গনে ফিরে গিয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ছাত্ররা এই আন্দোলন সফল করেছে এবং তারা আজকে অধ্যাপক ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান করেছে, যেটি প্রফেসর ইউনূস নিজে বলেছেন। এটি বলে আমার মনে হয় যে আরও একটি বাহবা দিতে গিয়ে তাদেরকে মনে হয় ক্ষতিটাই করে ফেলেছেন উনি। কেমন ক্ষতিটা করে ফেলেছেন? আজকে সেই যে ছাত্ররা অর্জন করেছে, এটি এখন মনে হয় প্রত্যেকটা জিনিসে ছাত্রদেরকে ডেকে আনা হচ্ছে, ছাত্রদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। কারণ ছাত্ররা যেহেতু ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে একরকম বলতে পারেন যে বিতাড়িত করেছে, তো এখন সেই বিরাট অর্জনটা হচ্ছে কিনা, প্রশ্নবিদ্ধ হচ্ছে, কতভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি নাম মেনশন না করে বলি, বিগত আওয়ামী লীগ সরকারের একজন বাণিজ্যমন্ত্রী ছিলেন, তুখোর ছাত্রনেতা, তারপরে বলতে পারেন রাজনৈতিক অঙ্গনেও সেরা নেতা। উনি একসময় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এখন খুবই অসুস্থ। উনি একবার বলছিলেন যে সুলতান মাহমুদ, আমার মিনিস্ট্রি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় নয়। তো আমি বললাম কেন? বলে যে ইটস এ মিনিস্ট্রি অফ তদবির। বুঝতে পেরেছেন? আর আজকে আমার ওই কথাটি কেন মনে পড়লো, বাংলাদেশের এখনকার যে প্রেক্ষাপট, আমার মনে হয় ইটস এ কান্ট্রি অফ আন্দোলন। যে যেখান থেকে পারছে এসে রাস্তায় জড়ো হচ্ছে। হ্যাঁ, আমি সেখানে শেষ করে দিচ্ছি। তো এই জায়গাগুলোতে এই করে করে ছাত্ররা যখন যেখানে পেরেছে, যে কোনো ইস্যুতে সচিবালয়ের মধ্যেও ঢুকে গিয়েছে, আন্দোলন করে পরীক্ষাবিহীন পাস করেছে, প্রধান উপদেষ্টার এখানটাতে এসে আশ্রয় প্রশ্রয় নিয়েছে। এবং আপনি দেখেন কুয়েটের ভিসিকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, সেই ধারাবাহিকতায় বরিশাল গেছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে যে আন্দোলন করছে, এই যে আন্দোলন, আমি মনে করছি কোনো না কোনো মহলের আশ্রয় প্রশ্রয়, এবং সেই আশ্রয় প্রশ্রয়টি সরকারের ভেতর থেকে কোনো মহল আশ্রয় প্রশ্রয় দিয়ে আন্দোলনগুলোকে সামনে আনছে কিনা, এবং দেশকে পুরা দেশ এবং রাজধানীবাসীকে খুব আতঙ্কগ্রস্ত করে ফেলেছে। মুস্তাফিজুর রহমান বাবুলকে জানতে চাই, সুলতান মাহমুদ একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বলেছে যে 90-এর অভ্যুত্থান তো আপনারা একদম জলজাত। আপনারা ঘরে ফিরেছিলেন, শিক্ষাঙ্গনে ফিরেছিলেন, নাকি আন্দোলনেই ছিলেন? না, কেবল আপনার 90 না, আপনার আমাদের বাংলাদেশের ইতিহাস হচ্ছে আপনার ছাত্র আন্দোলনের ইতিহাস। আপনার 52-এর ভাষা আন্দোলন হলো আপনার ছাত্র আন্দোলনের ইতিহাস। 62-এর আপনার শিক্ষা আন্দোলন ছাত্র আন্দোলনের ইতিহাস। 69-এর গণ অভ্যুত্থান ছাত্র সমাজের ইতিহাস। 71-এর মুক্তিযুদ্ধেও আপনার ছাত্র তরুণদের অগ্রণী ভূমিকা। এবং আপনার স্বাধীনতা উত্তরে এই বাংলাদেশে আপনার 90 সংগঠিত হয়েছে। 90-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করেছি। এবং সকল আন্দোলনে আপনার ওই 1952 থেকে শুরু করে আপনার এই 2024 পর্যন্ত সকল আন্দোলনের পুরোভাগে, মানে অগ্রভাগে আপনার দায়িত্ব পালন করেছে, জীবন দিয়েছে এবং সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের ছাত্র সমাজ। এর আগে কখনই 52-এর ভাষা আন্দোলনের পরে আপনার ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র নেতৃত্ব কখনই আপনার সরকার পরিচালনায়
আপনার অংশীজন হন নাই। আপনার 62-69-এর আপনার ছাত্র আন্দোলনের পরে কিংবা আপনার 70-এর নির্বাচনে, হ্যাঁ 70-এর নির্বাচনে হয়তো দুই একজন আপনার ছাত্রনেতা, তারা 69-এর ছাত্রনেতা তারা হয়তো নির্বাচনে অংশগ্রহণ করছেন। 71-এর মুক্তিযুদ্ধের পরেও আপনার 73-এর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই 73-এর নির্বাচনে 71-এর যোদ্ধা ছাত্ররা তাদেরকে আপনার তাদেরকে আপনার এমপি বানাতে হবে, তাদেরকে মন্ত্রী বানাতে হবে, এই প্রশ্নগুলো কিন্তু আপনার সামনে আসে নাই, এই দাবিগুলোও ছিল না। হ্যাঁ, এবং বিশেষ করে আপনার ধরুন যে 1990 সনে আমরা আপনার সর্বদলীয় ছাত্র ঐক্য করেছি, ডাকসুর নেতৃত্বে আপনার 22 ছাত্র সংগঠন আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য করেছি আমরা এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে। এবং আমাদের আপনার ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে আপনার 1990-এর 4 ডিসেম্বরে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং ছাত্র গণ অভ্যুত্থানের পরে আপনার 6 ডিসেম্বরে আপনার বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে আপনার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং দেশ আপনার নির্বাচনের দিকে যায় আর কি। এবং নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনের মধ্য দিয়ে আপনার বিএনপির নেতৃত্বে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার কায়েম হয় আর কি। তো এইবার আপনার এই জুলাই গণ অভ্যুত্থানটা, এটা নিঃসন্দেহে এটা একটা অভূতপূর্ব আপনার ছাত্র জনতার একটা অভূতপূর্ব আপনার গণ অভ্যুত্থান, অভূতপূর্ব। এইটা আপনার একজন সাবেক আপনার ছাত্র রাজনীতি একজন সাবেক আপনার সংগঠক হিসাবে কি নেতা হিসাবে এটা আমি স্বীকার করবই যে অতীতের সকল আন্দোলনকে 52-এর আন্দোলন, 62-এর আন্দোলন, 69-এর আন্দোলন, আমাদের 90-এর আন্দোলনটাকে এটাকে ছাপিয়ে গেছে আর কি। এবারের আন্দোলনের যে ব্যাপকতা এবং এবারের আন্দোলনের যে আপনার যেই প্রাণহানি আপনার ধরেন আপনার সরকারি হিসেবে প্রায় 1400 মতিউর মারা গিয়েছিলেন, 69-এ আপনার আসাদ মতিউর, তাই না? তো 52 সনে হাতে গোনা হাতে কয়েকজন, সালাম, রফিক, বরকত, জব্বার, এরা কয়েকজন আপনার 90 আপনার ইভেন এরশাদ বিরোধী যে আন্দোলনটা আমরা করছি, 82-র 24শে মার্চে এরশাদ আপনার সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করছে এবং 82-র 24শে মার্চ রাত থেকে কিন্তু আপনার এরশাদের বিরুদ্ধে সামরিক শাসন মানি না, গণতন্ত্র চাই, স্বৈর শাসন মানি না, গণতন্ত্র চাই, এই দাবিতে কিন্তু 9 বছর ধরে কিন্তু আপনার টানা আন্দোলন কিন্তু আপনার পরিচালিত হয়েছে। কিন্তু এই 9 বছরে কিন্তু সর্বসাকুল্যে আপনার 100 জন মারা যায় নাই, 100 জনের শহীদের মৃত্যুবরণ করেন নাই। কিন্তু এইবার আপনার জুলাই আগস্ট মাসে এই 36 দিনে তো আপনার সরকারি হিসেবে শহীদের সংখ্যা তো আপনার 1400-1500 এবং আপনার অন্ধত্ব বরণ করছে, পঙ্গুত্ব বরণ করছে, সব আহত হয়েছে, এখনো চিকিৎসাধীন আছে মানে 20-25-30 হাজার। ফলে আপনার এই আন্দোলনের পরে প্রত্যেকটা আন্দোলনের পরেই কিন্তু আপনার কতগুলো প্রত্যাশা তৈরি হয় আর কি, কতগুলো আশাবাদ তৈরি হয়, কতগুলো আপনার স্বপ্ন তৈরি হয় আর কি। তো আমরাও খুব আশা করেছিলাম যে হ্যাঁ, যে এবার জুলাই আগস্ট মাসে যে ঐতিহাসিক যে আপনার ছাত্র জনতার যে অভ্যুত্থান সংগঠিত হলো, এই অভ্যুত্থানের পরে আমরা খুব আশা করেছিলাম যে আপনার হ্যাঁ, রাষ্ট্রের আপনার প্রয়োজনীয় সংস্কারগুলো হবে, আপনার রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কারগুলো আমরা দেখতে পাবো, রাজনৈতিক দলের মধ্যে, রাজনীতিতে, আপনার রাজনৈতিক ব্যবস্থায়, রাষ্ট্রীয় কাঠামোগুলোতে আপনার। আমাদের একটা ব্রেকের সময় হচ্ছে, তো আপনার এই জায়গাগুলোতে আপনার যে ইতিবাচক যে পরিবর্তনগুলো হবে আমরা সবাই আশা করে বসেছিলাম, এই জায়গাতে বোধহয় আমরা সর্বশেষ পরিস্থিতিতে আমাদের মধ্যে হতাশা আপনার তৈরি হয়েছে, হতাশা কাজ করছে আর কি। আপনার সুলতান ভাই যে কথাগুলো বললেন যে এখন আপনার মনে হচ্ছে যেটা অরাজক পরিস্থিতি চলতেছে আর কি আপনার। আমরা এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত শুনবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। যে কথাগুলো বলছিলাম, মোস্তাফিজুর রহমান বাবুল বলছিলেন এবং সুলতান মাহমুদও বলছিলেন যে ঠিক অরাজক পরিস্থিতি কি আসলে বলা যায় কি না। আমরা কি এই 9 মাসেই জুলাই অভ্যুত্থান, এই বিরাট সাফল্য আনা যে অভ্যুত্থানের পেছনে
শুধুমাত্র যে ফ্যাসিজম তা না, আমরা বলি যে একটি বৃহৎ দেশের সাম্রাজ্যবাদী আগ্রাসী ভূমিকারও এই পতন ঘটানোর চেষ্টা করা হয়েছে, এবং এই আগ্রাসী ভূমিকার যে পরিণতি আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে যে পরিণতি দেখেছি, সেই জায়গাতেও এই অভ্যুত্থান কুঠারাঘাত করেছে। তারপরও কি এত খুব অল্প সময় আমরা হতাশ হয়ে পড়বো কিনা সুলতান মাহমুদ? আমি হতাশ হওয়ার পক্ষে নয়, কেউ কেউ হতাশা ব্যক্ত করেছেন। দেখেন, যে অরাজকতার কথা বলা হচ্ছে বা যে বিশৃঙ্খলার কথা বলা হচ্ছে, আমি একটি জায়গায় খুব বেশি পিন পয়েন্ট করতে চাই। সেটি হলো এই ধরনের সরকার, এই একটি অরাজনৈতিক সরকার, একটি অনির্বাচিত সরকার, একটি পরিবর্তিত প্রেক্ষাপটের সরকার, এই সরকারগুলো বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন, কোনো সরকারই 3 মাসের বেশি রান করে নাই। একটি মাত্র ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, যেটি আমরা বলি ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন এসছে যেহেতু এটিকে আর্মি ব্যাকড সরকার বলা হতো, তখন মঈনুদ্দিন সাহেব সেনাবাহিনী প্রধান ছিলেন। তো সেই সরকার 2 বছরের মেয়াদ বাড়িয়ে নিয়ে তারা রোল করেছে এবং সেটিকে পুরোপুরি আর্মি সমর্থিত সরকার বলা হতো। এর বাদে কেন বলা হতো, কেন তারা করেছিল? অন্যথায় বাংলাদেশের যে প্রেক্ষাপট, ওই সময়ের প্রেক্ষাপট, আজ থেকে 15-17 বছর আগেরকার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট সামাল দিতেই সেনাবাহিনীকে সরাসরি মাঠে নামতে হয়েছে। আজকে তারপর এত বড় একটি ম্যাচাকার যদি আপনি বলেন, এই ফ্যাসিবাদের বিদায় এবং যে আমাদের যেটিকে বলে থাকি যে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করবার যে আন্দোলনের মাধ্যমে যে জয় এসছে, তার মধ্য থেকে এখন যে ধারাবাহিকতা যেগুলো চলছে, আমার কখনো কখনো মনে হয় আসলে সরকার সামাল দিতে পারছে না। সরকার সামাল দিতে না পারাটা একেবারে অমূলক নয়, কারণ এখানে যারা এসছেন এরা সরকার চালাতে সবাই দক্ষ না। এক একজন এক এক বিষয়ে কিছু না কোনো যার কেউ ছোট ছোট দায়িত্বে বিভিন্ন জায়গায় ছিলেন। প্রধান উপদেষ্টার কথাই বলেন, উনি এই ধরনের রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর না কখনো স্বপ্ন দেখেছেন, না কখনো এর সাথে কখনো সম্পৃক্ত ছিলেন। 2-4 জন, হাতে গোনা 2-3 জন উপদেষ্টা এর আগেও বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারের সময় ভিতরে ছিলেন এবং তারা খুব ভালো করছেন। যদি বলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের কথা, বাংলাদেশের এই জুলাই পরবর্তী শিক্ষা ব্যবস্থার যেটুকু উন্নতি হয়েছে এবং যে নিয়োগগুলো হয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই শিক্ষা এই নিয়োগের পেছনে যে সবচেয়ে বড় ভূমিকা এবং নির্মোহভাবে করেছেন সেটি প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ফাইনালি সে সেখানটাতে থাকতে পারে নাই, কারণ ওই যে বলছি যে চারোদিক থেকে উনি যখন সেখান থেকে দুর্নীতিমুক্ত, সেখানে দলীয় প্রভাবমুক্ত, সেখানে শিক্ষাকে, যোগ্যতাকে প্রায়োরিটি দিয়ে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এই নিয়োগগুলো উনি করতে চাচ্ছিলেন, তখন বিভিন্ন পক্ষের চাপে চিড়েচাপটা হয়ে উনি সেখান থেকে বিদায় নিয়েছেন। তো এই যে অভিজ্ঞতার অভাব এবং সেখানে কোনো মহলের চাপ সৃষ্টি, এবং তার সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই ভারতীয় আগ্রাসনে যারা ক্ষুব্ধ, যারা বিচলিত, তারা উদ্বিগ্ন, তারা কিন্তু নানানভাবে রসদ দিচ্ছে। আর একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো মুখে আছে নির্বাচনের জন্য, সেই জায়গা থেকে না গিয়ে এই যে সংস্কার, যেটি সেলিম ভাই বলছিলেন, সংস্কার তো করতে হবে, কিন্তু কতটুকু করতে পারবে, কতটুকু সামর্থ্য আছে? অ্যাট এ গ্লেন্স একবার হঠাৎ করে আপনি পিলার, আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে রাজমিস্ত্রি যখন কোনো পিলার উঠায়, একটি স্টেপ বাই স্টেপ উঠায়, আপনি হঠাৎ করে একটি পিলার খাড়িয়ে করে দিলে সে পিলার তো ধসে পড়বে। তো সুযোগ নাই একসাথে আপনার সংস্কার করবার, আস্তে আস্তে করতে লাগবে। এখন এই সরকার যত দীর্ঘায়িত হবে, এই সরকারের মেয়াদ যত দীর্ঘায়িত হবে, তত কিন্তু বিশৃঙ্খলার আরও আভাস পাওয়া যাচ্ছে। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার যে ধারণার কথাটি সুলতান মাহমুদ বললেন যে ঠিক এই মুহূর্তে আসলে এই আন্দোলনে এক ধরনের অরাজক পরিস্থিতি, এবং এই জায়গাতে কখনো কখনো মনে হচ্ছে সরকার সামলে উঠতে পারছে না, এবং সেটার সমাধান শেষ পর্যন্ত আসলে নির্বাচনী, এই কথাটি বলতে চাইলে। না, উনি ঠিকই বলেছেন। আপনার নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। আপনার বাংলাদেশে আপনার একটা অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা আপনার দীর্ঘ মেয়াদের জন্য থাকা বাঞ্ছনীয় না। আর বাংলাদেশের মানুষও কিন্তু অপেক্ষা করতেছে আপনার বহু বছর ধরে যে বাংলাদেশে আপনার একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে,
এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনারটা জনগণের আপনার নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার দেশ পরিচালনা করবে। বর্তমান সময়ে আপনার এই যে আপনার আমি বললাম যেটা অরাজক পরিস্থিতি, অরাজক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি। এই যেমন ধরুন যে আজকে ঢাকা শহরে আপনার আপনার কি ঘটতেছে, আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলর সহ তারা আপনার যমুনা অভিমুখে তারা লং মার্চের কর্মসূচি দিয়ে তারা অগ্রসর হচ্ছিল আর কি। এবং আপনার যমুনার চারপাশে কিন্তু আপনার 144 দ্বারা জারি করা আছে আর কি। তো ফলে পুলিশকে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। তো এই বাংলাদেশে আপনার জুলাই আগস্ট উত্তর এই বাংলাদেশে পুলিশ শিক্ষার্থীদের উপর, শিক্ষকদের উপর পুলিশ আপনার লাঠিচার্জ করবে, টিয়ার গ্যাস মারবে, সাউন্ড গ্রেনেড মারবে, এটাও কিন্তু আপনার কাঙ্ক্ষিত না, প্রত্যাশিত না। কিন্তু আমার ধারণা যে একেবারেই নিরুপায় হয়ে আপনার পুলিশকে হয়তো এই ব্যবস্থাটা গ্রহণ করতে হয়েছে আপনার। আজকে আপনার শাহবাগের মোড় তো আপনার রাত পর্যন্ত শাহবাগের মোড় তো আপনার অচল, নার্সিং কলেজে নার্সিংয়ের আপনার শিক্ষার্থীরা তাদের দাবি হচ্ছে আপনার ডিপ্লোমা কোর্সকে আপনার ডিগ্রির মর্যাদা দিতে হবে। এইটা সুলতান ভাই, এইটা আমার কাছে বোধগম্য না যে ডিপ্লোমা কোর্সকে আপনার ডিগ্রির মর্যাদা আপনার এটা কি দেওয়া সম্ভব। এরকম আরো বেশ কিছু দেখেছিলাম যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে। না, আমি এখানে একটু সেলিম ভাইকে একটু আমি অ্যাড করি, সেটি বাবুল ভাইকে একটু অ্যাড করি। সেটি হলো যে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন, ছাত্রদের আবাসনের সুবিধা নাই, সেই সুবিধা সরকারের পক্ষ থেকে সেটি টাকার অঙ্কে সেই বেনিফিট দিতে হবে। কোন দেশে? আপনার যদি না পোষায় আপনি কেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন? যে আবাসন সুবিধা যদি থাকতো, একটি বিশ্ববিদ্যালয় একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করেছে না, ওই বিশ্ববিদ্যালয়ের নিয়মই কিন্তু এরকমের আবাসন দেওয়ার কথা না, ওটা আবাসনের না। তেমনি আবার আপনি যদি জাহাঙ্গীরনগরের কথা বলেন, সেটা হলো একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় আছে। আপনি এমন একটি দাবি তুলে নিয়ে আসলেন এবং সেটিকে আন্দোলনের সামনে, সেটিকে ঢাল হিসেবে সামনে নিয়ে আসলেন। তাহলে আপনি এই যে ডিপ্লোমার যারা বলছে তুমি করেছে ডিপ্লোমা, তোমাকে সার্টিফিকেট দিতে হবে ডিগ্রির। ওই যে বললাম যে ইটস এ সিটি অফ দাবি, ইটস এ সিটি অফ আন্দোলন, এমন জায়গায় চলে এসছে। এই জায়গা কিন্তু এখনই রুখে দেওয়া একই রকমের ছিল তিতুমির। হ্যাঁ, শুধু তিতুমির না, এই আর্ট কলেজের হঠাৎ করে বললো যে আর্ট কলেজের এটা ভর্তি নেওয়া বন্ধ করে দেওয়া হবে যদি না করা হয়। এখন তারপরে কি হলো, কৃষি বিশ্ববিদ্যালয় সেদিকে আবার তারা ময়মনসিংহের রেল লাইন, হ্যাঁ, তারপরে কি করলো, এবং এই আর্ট কলেজের বিশ্ববিদ্যালয়গুলো কি করলো, তিতুমির বলছে আমাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে, ঢাকা কলেজ বলছে আমাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। কি মানে একটা লুটতরা, মানে একটা যে যার মতো করে একটা মানে আপনার দাবি দেওয়া ন্যায্য থাকবে, অন্যায্য থাকবে, যৌক্তিক থাকবে, অযৌক্তিক থাকবে। তো দাবি দেওয়া নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন। আর বর্তমান সরকারটা তো এই সরকার তো হলো যে আমাদের সকলের সরকার। বর্তমান সরকার জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার এই সরকার আপনার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের এই আপনার ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সংগঠনের সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলিংও করা এই যে এইসব দাবি টাবির মধ্যে দিয়ে না, কেমন যেন আপনার এটা আপনার জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে আপনার এক ধরনের একটা সামাজিক অস্থিরতা, আপনার শিক্ষাঙ্গনে অস্থিরতা, আমাদের আপনার দেখবেন যে অফিস আদালতে অস্থিরতা, এটা আপনার মানে সকল ক্ষেত্রে আপনি দেখবেন যে এক ধরনের অস্থিরতা বিরাজ করতেছে আর কি। আমরা আবার ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের বৈশাখী টেলিভিশনের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমি আরেকটি বিষয় সুলতান মাহমুদ আপনার সঙ্গে শুরু করতে চাই। মোস্তাফিজুর রহমান বাবুল আমাদের সঙ্গে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন ছাত্র সাম্য। তিনি কালকে তিনজনের ছুরিকাঘাতে মারা গেছেন এবং এই নিয়ে কিন্তু ছাত্রদলও এক ধরনের আন্দোলনে নেমেছে। যদিও ছাত্রদলের দাবিতে আমরা যে আন্দোলনগুলোর কথা বলছিলাম সেটি নেই। ছাত্রদলের দাবি হলো যে নিরাপদ হতে হবে, ক্যাম্পাসের নিরাপত্তা দিতে হবে এবং সেই জায়গা থেকে তারা এই দাবি তুলেছেন এবং সেখান থেকে তারা প্রক্টরের কথা বলেছেন, ভিসির কথাও বলেছেন। ঠিক এই মুহূর্তে
আমরা যেটা জানতাম যে ছাত্রদল ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অবস্থান করছেন তার মধ্যে সবচেয়ে বড় সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল। সেই ছাত্রদলের একজন চলতি দায়িত্বে আছেন তিনি, এখনো সে দায়িত্বে। এরকম একজন নেতাকে এইভাবে প্রকাশ্য দিবালোকে খুন করে ফেলা যায়, সেই জায়গাটা আসলে ক্যাম্পাস কি পরিস্থিতিতে আছে? শিক্ষাঙ্গন কিন্তু একটি, আপনি যেটি দেশের কথা বলছিলেন, দেশ তো দেশের থেকে শিক্ষাঙ্গন তো পৃথক কোনো কিছু নাই। রাজধানীর ভিতরে এবং দেশের সবচেয়ে বড় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেটি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সংলগ্ন, ক্যাম্পাসের ভেতরেরই একটি জায়গা আমরা যদি বলি, সেই জায়গাটি ক্যাম্পাসের ভেতরেই আমরা ধরি সবসময়। তো সেই জায়গাতে যখন হত্যা করেছে এবং ছুরিকাঘাত করে সেই হত্যাটা করেছে, এবং আপনি দেখবেন সেখান থেকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তারা কিন্তু সব ভবঘুরে, তাদের কোনো সোশ্যাল প্রফেশনাল কোনো আইডেন্টিটি তাদের কিন্তু নাই। তো এখন কারা করলো, কেন করলো, কিভাবে করলো, এটি আপনার নিশ্চয়ই তদন্ত ছাড়া হুট করে আগের ফ্যাসিস্ট সরকারের মতো ঘটনা ঘটার সাথে সাথে একটা বলে দিত যে এটা ছাত্র শিবির করেছে, এটি বিএনপি করেছে। এই সরকার তা বলেনি, এই সরকার সেটি বলে নাই। তো আমি বলবো যে এই জায়গাগুলোতে যে শিক্ষার্থী বা যে ছাত্রনেতা মারা গেছে বা তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেটি কোনো অবস্থাতেই কাম্য নয়। বাংলাদেশে অহরহ এ ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, কিন্তু আন্দোলনটা জাতীয়তাবাদী ছাত্রদল যে আন্দোলনটা করছে, এই আন্দোলনটা শুধুমাত্র সাম্য হত্যার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখা নয়। এই আন্দোলনটা কিন্তু আসলে একটা বৃহৎ একটা প্রেক্ষাপট আছে। এখন যে সারা দেশে যে অবস্থাটা চলছে, আপনি দেখবেন যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটা হয়েছিল, সেখানকার পরিস্থিতি আমরা কি দেখেছি। সেখানে ছাত্রদলকে ক্যাম্পাসে রাখতে দেয়া হবে না, অন্যরা থাকবে সেই অবস্থা থেকে, এবং সেটির পরিণতি কী হয়েছে আপনারা জানেন। আজকে আমার কাছে মনে হচ্ছে যে এই সাম্যতাটাকেও সামনে রেখে ছাত্রদল, আপনি যেটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে বড় সংগঠন ছাত্রদের জাতীয়তাবাদী ছাত্রদল, কদিন আগের কথা, এই জুলাই পরবর্তী আন্দোলনের পরের প্রেক্ষাপটটাই আপনি বিবেচনা করেন। ছাত্রদলের সাথে সমান তালে ছাত্রদল ভার্সেস অন্য যারা, তারা দাঁড়িয়ে গেল যে ছাত্রদলকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল। এই খুনের আসল মোটিভ কী, সেটি তদন্ত ছাড়া বের করা যাবে না। তবে আমি বলবো যে এই আন্দোলন, এই যে সাম্য হত্যা যেটি হয়েছে, সেটি সুষ্ঠু তদন্ত দরকার, তদন্ত সাপেক্ষে, এবং এই সাম্য হত্যাকে কেন্দ্র করে যাতে জাতীয়তাবাদী ছাত্রদলের মতো, জাতীয়তাবাদী ছাত্রদল অনেক অর্জন আছে বাংলাদেশের রাজনীতিতে, তো সেই অর্জনগুলো যেন ভুলুণ্ঠিত না হয়। এই সাম্য হত্যার আন্দোলন যেন অন্যদিকে মোড় না ঘুরে যায়, হ্যাঁ, সেটি আমার একটা। এবং এ ধরনের একটি কথা ছাত্রদলের যিনি সভাপতি রাকিব, তিনি কিন্তু এরকম বলেছেন যে এই এই বিষয়টি না ঘটলে কিন্তু আমরা ভিসির পদত্যাগের আন্দোলন, সরকারের পদত্যাগের আন্দোলনে যাব। মোস্তাফিজুর রহমান বাবুল। আমাদের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো না, কেবল ক্যাম্পাসেই না, কেবল ঢাকায় না, সারা দেশেই কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আপনার নাজুক। এবং আপনার এই যে হত্যাকাণ্ডটা সংঘটিত হলো, ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য একটা নির্মম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলো আর কি। তো এটা তো একেবারেই আপনার ঢাকায়, রাজধানীতে এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সীমানার মধ্যে আর কি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একজন ছাত্রের জীবনের আপনার নিরাপত্তা নাই। আপনার আমাদের সমাজেও তো আপনার মানুষের নিরাপত্তা নাই, আমাদের রাষ্ট্রও আপনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। ফলে যে কথাটি আমি বলতে চাই, যে এই সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে যে আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, এবং এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একটা নিরাপদ ক্যাম্পাস যেন প্রতিষ্ঠিত হয় আর কি।
যেন আর কোনো সাম্যকে আপনার এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হতে হয়, এটা নাম্বার ওয়ান। সেই সাথে এই হত্যাকাণ্ডের পরে আমরা যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথা বলতেছি, অনেকদিন ধরেই আমরা বলতেছি যে একটা নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার বাংলাদেশে। এই জায়গাটাতে যেন আপনার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং আপনার আমাদের জনজীবনে আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার তড়িৎ আপনার কতগুলো ব্যবস্থা গ্রহণ করে আর কি। তা আপনার মানে এই প্রসঙ্গে আমি আপনার যে কথাটি আপনার বলে আমার বক্তব্য আমি শেষ করব, সেটি হচ্ছে যে আপনার এই যে একটা অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই যে হত্যাকাণ্ড, কোথাও আপনার চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি ইস্যু আছে আপনার। তো এই সব কিছু আপনার এই বিবেচনায় নিয়ে আবার আপনি বলেছেন যে আপনার জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের এই অভ্যুত্থানটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য, আমাদের বিজয়টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য দেশের ভেতরে দেশের বাইরে ষড়যন্ত্র আছে কিনা? নানা ষড়যন্ত্র তো অবশ্যই আছে, নানা চক্রান্ত তো অবশ্যই আছে। তা আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আপনার আন্দোলনে অভ্যুত্থানে যারা আপনার সম্পৃক্ত ছিলাম, আমাদের সকল রাজনৈতিক দল এবং সংগঠন, সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু আপনার এই যে আপনার জুলাই আগস্টের যে বিজয়কে নস্যাৎ করার জন্য যে চক্রান্ত দেশের ভেতরে দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে, এই চক্রান্ত সম্পর্কে কিন্তু আপনার সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। অন্তত এই বিজয়টাকে আপনার রক্ষা করার জন্য আমাদের সবাইকে কিন্তু আপনার এক জায়গায় দাঁড়াতে হবে, নাম্বার ওয়ান। সুলতান, আমি শেষ করবো এই কথাটা দিয়ে, সেই সাথে কিন্তু আপনার বাংলাদেশটাকে কিন্তু আপনার একটা নির্বাচনের আপনার একটা রোড ম্যাপে কিন্তু বাংলাদেশটাকে কিন্তু আপনার তুলে দেওয়া দরকার। এটা খুব নির্বাচনের লাইনে এটা খুব জরুরি। তা না হলে আপনার এই যে এই অস্থিরতা, এই অরাজকতা, এগুলো কিন্তু আপনার আমরা একদম শেষ প্রান্তে 30 সেকেন্ড সুলতান মাহমুদ শেষ করবো একদম। যে শেষ কথাটি সুলতান মোস্তাফিজুর রহমান বাবুল বললেন, নির্বাচনী রোডম্যাপ। আমি বলি যে আজকের যে আলোচনা, আপনি যে বিষয়গুলো এনেছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি, এই আন্দোলন এবং অস্থিরতা, এই সব কিছু এগুলো শক্ত হাতে এগুলোকে হ্যান্ডেল করা বা আমরা যেগুলো নিয়ন্ত্রণ করা যেটা বলে থাকি, সেটি করবার জন্য এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষে এটি পুরোপুরি এটিকে নিয়ন্ত্রণে আনা আমার কাছে মনে হয় তারা পারছে না এবং পারবেও না। এটির জন্য গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার ছাড়া এটি সম্ভব নয়। এবং সেই জন্য সরকারের পক্ষ থেকে যে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়কে বেঁধে দেওয়ার পাশাপাশি যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছেন, বিএনপি ওনরা যে সময় চাইছেন সেটিকে বাদই দিলাম, কিন্তু প্রধান উপদেষ্টা ইতিমধ্যে যে বার কয়েক যে টাইম বা ফ্রেম ঘোষণা করেছেন, সেই টাইম ফ্রেমকে সামনে রেখেই জুন থেকে ডিসেম্বর এর মধ্যেই এখনই আমার মনে হয় যে একটি নির্বাচনী তফসিল ঘোষণার একটি কংক্রিট সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করলে দেশের মানুষ নির্বাচনী জোয়ারের দিকে, নির্বাচনী স্রোতে গা ভাসাবে এবং উৎসব মুখর পরিবেশ দেশে তৈরি হবে এবং এই যে বিশৃঙ্খলা আছে এগুলো সব মাহমুদ, মোস্তাফিজুর রহমান বাবুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন বিশেষজ্ঞরা বলেন যে শুধুমাত্র তফসিলি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নয়, আমাদের আগামী 3 মাস পরে তফসিল ঘোষণা হবে। সেই ঘোষণা শুনলেও এই 3 মাসও অনেকটা নির্বাচনী রোডম্যাপের ভেতরে পড়ে যায়। অর্থাৎ সেখান থেকেই এক একজন প্রার্থীর থেকে শুরু করে ভোটার পর্যন্ত প্রত্যেকেই ভোটার প্রস্তুতি নেয় যে আমরা একটি ভোট দেব, আর প্রার্থীরা প্রস্তুতি নেয় যে কিভাবে ভোটারের কাছে যাবে। সেই জায়গাটি অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার ভাববে এবং নির্বাচনী রোডম্যাপ বলতে একদম তফসিল ঘোষণা নয়, তার আগে আরেকটি ঘোষণাও দেওয়া যেতে পারে যে 3 মাস পরেই আমরা তফসিল ঘোষণা করব। সেই জায়গা থেকে নিশ্চয়ই এটা সামনে নেবে এবং সেই প্রত্যাশা রেখে আমরা শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।